আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাতলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে লঞ্চে আগুনে কমপক্ষে 40 জনের মৃত্যু, দগ্ধ ও নিখোঁজ অনেকে, তদন্ত কমিটি গঠন। ঝালকাঠিতে লঞ্চের আগুনে দগ্ধদের 76 জন বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে 5 জন আশঙ্কাজনক। স্বাধীনতা বিরোধীদের মোকাবেলা করে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে বললেন প্রধানমন্ত্রী। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা। বৈষম্য কমাতে বন্টন ও বিচারে ন্যায্যতা তৈরির আহ্বান। খেলাপি সংস্কৃতিতে বঙ্গবন্ধুর শুরু করা মুক্তির সংগ্রাম সফল হচ্ছে না মন্তব্য। এবং যুব এশিয়া কাপে নেপালকে 154 রানে হারিয়ে বাংলাদেশের দারুণ সূচনা। প্রান্তিক নাবিলের 127 রানের অপরাজিত ইনিংস। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে মাওয়া ফেরিঘাটে ইলিশ পর্যটনের খবর। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও, আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চ অভিযান 10-এ আগুনের ঘটনায় কমপক্ষে 40 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী এনায়েতুর রহমান, যাচ্ছি তার কাছে। এনায়েত, এই মুহূর্তে সেখানকার সবশেষ কি পরিস্থিতি আছে আমাদের জানান। ধন্যবাদ বুশরা। আপনি যেমনটি বলছিলেন যে এ পর্যন্ত 40 জনের মৃত্যু হয়েছে এই মর্মান্তিক লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায়। আপনি লক্ষ্য করে থাকবেন যে লঞ্চটির এমন কোনো জায়গা নেই, সামনে পিছনে উপরে নিচে সকল জায়গায় আগুন ছড়িয়ে পড়েছিল এবং এতটাই ভয়াবহ ছিল, অনেকেই বলছেন যে তারা যেন নরক বা দোজখের একটা মর্মান্তিক আলামত লক্ষ্য করে এবং অনুভব করে ভুগে তারা মৃত্যুবরণ করেছে। বহু লোক হতাহত হয়েছে, তবে কি সংখ্যক লোক নিহত হয়েছে এবং আহত হয়েছে তার সঠিক পরিসংখ্যান এখন পর্যন্ত জানা যায়নি। এই লঞ্চটি নলছিটি ঘাট থেকে, অনেকেই বলছেন, প্রত্যক্ষদর্শীরা বলছেন, নলছিটি ঘাট থেকেই ছাড়ার পরেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর লঞ্চটি এই নলছিটির দিকে এগুতে থাকলে, যদিও লঞ্চটি নলছিটি ঘাট দেওয়ার কথা ছিল না, এখান থেকে আরো 10টি ঘাট পার হয়ে বরগুনায় পৌঁছানোর কথা এবং ইতিমধ্যে যে 10টি ঘাটে যে লোকজনগুলো এই লঞ্চে যাত্রী হিসেবে ছিল তাদের ভাগ্যে কি ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। আপনি যেমনটি বলছিলেন যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তিনি এই ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন এবং দুর্ঘটনায় নিহত প্রত্যেককে 1.5 লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন। এছাড়া নিহতদের দাফনের জন্য আরো 25,000 টাকা করে পরিবারকে দিয়েছেন। এছাড়া যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য যাবতীয় ব্যয়ভার সরকার বহন করবেন বলে জানিয়েছেন। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে থাকি যে বাংলাদেশে এ ধরনের লঞ্চ দুর্ঘটনা এটাই প্রথম। এভাবে যদি লঞ্চে একটা অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো লঞ্চের মানুষ দগ্ধ হয়, তাহলে ভবিষ্যতে এই সকল লঞ্চে চড়ার কি নিরাপত্তা আছে এটা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ এনায়েত আপনাকে। ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চ অভিযান 10-এ আগুনের ঘটনায় কমপক্ষে 40 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। ঝালকাঠি থেকে মানিক রায় ও বরিশাল থেকে শাহিনা আজমিনের পাঠানো তথ্যে রাজীব আহমেদের রিপোর্ট।
যে বাচ্চাটা না ওটা 6 মাস বেশি বয়স না বুঝছেন ওই লোকটারে বলছি উনি কোলে নিয়ে ঘুরছে বুঝছেন যদি একটু কাইন্ডলি পারেন আমার প্লিজ। ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চ অভিযান 10 ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকা অবস্থায় বৃহস্পতিবার রাত 3:30টার দিকে আগুন লাগে। লঞ্চের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। আগুন লাগার পর অনেকেই পানিতে ঝাঁপিয়ে পড়েন। আর ধোয়ায় তো মানে শ্বাস বন্ধ, যখন টিয়ার সেল মারলে যেরকম শ্বাস বন্ধ হয়েছে ওই একটা অবস্থা। এবার দেখুন তো বাধ্য হয়ে আমি লাভ দিচ্ছি, মানে এখন ব্যাগ ট্যাগ কিছু খোঁজার সময় পাই না, অনেকে দেখছি লাভ দিতেছে। সরকারি অ্যাম্বুলেন্স ছিল 2টা, ওই অ্যাম্বুলেন্স গেছে, উপজেলা থেকে 2টা অ্যাম্বুলেন্স আসছে, সেই অ্যাম্বুলেন্সে তারপর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়িতেও এখানে আমরা ব্যান্ডেজ করছি, মলম দিয়ে স্যালাইনের পানি দিয়ে পরিষ্কার করে যতটা সম্ভব চেষ্টা করছি। আহতদের ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্তে নৌ পরিবহন মন্ত্রণালয় 7 সদস্য ও বিআইডব্লিউটিএ 6 সদস্যের কমিটি করেছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। ঝালকাঠিতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান 10-এ আগুনে দগ্ধদের মধ্যে প্রায় 76 জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশেষায়িত বার্ন ইউনিট না থাকায় ভোগান্তিতে পড়েছেন দগ্ধরা। চিকিৎসকরা জানিয়েছেন আহত 20 জনের অবস্থা আশঙ্কাজনক। বরিশাল থেকে শাহিনা আজমিনের পাঠানো তথ্যে সাদিয়া ওমরের রিপোর্ট। ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চ অভিযান 10-এ আগুনে দগ্ধ হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগ করছেন। এই হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ প্রায় 2 বছর ধরে বন্ধ রয়েছে। দগ্ধদের চিকিৎসা চলছে সার্জারি ওয়ার্ডের মেঝেতে। তারা দুতলা থেকে ছাড়তেছে আমার বোন আর কাকি, হওয়ার কারণে কাকিকে আর কাকি চালাতে পারি না, সে নাই, সেখান থেকে এখানে পাঠানো নেই। আর এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য 3 জন শিশু, 3 জন নারী ও 6 জন পুরুষকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ওষুধ পর্যাপ্ত সাপ্লাই আছে, আমাদের আশা করি সমস্যা হবে না। আমরা সর্বাত্মকভাবে সবাই মিলে একত্রিতভাবে চেষ্টা করব। হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধ রোগীদের দেখে সব ধরনের চিকিৎসার আশ্বাস দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। 5টা বার্ন ইউনিটের স্যাংশন হয়েছে, বরিশালে একটা আছে। এইটা সবকিছুই হচ্ছে, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। যে লঞ্চে হয়েছে সে লঞ্চের বিরুদ্ধে তারা তদন্ত করে যারা দোষী তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের 3 ওয়ার্ডে চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকদের পাশাপাশি রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা দগ্ধ রোগীদের সেবা দিচ্ছেন। সাদিয়া ওমর, চ্যানেল আই। ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চে আগুনে দগ্ধ 81 জনের মধ্যে 10 জনকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। 5 জন পৌঁছেছে, 6 জনকে র্যাবের হেলিকপ্টারে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হচ্ছে। রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন শহীদুল্লাহ রাজু, যাচ্ছি তার কাছে। রাজু, সেখানকার সবশেষ কি পরিস্থিতি আমাদেরকে জানান। হ্যাঁ বুশরা, আমি এখন আছি যে ঢাকায় যে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এখানে হলো যে ঝালকাঠির সুগন্ধা নদীতে যে ভয়াবহ লঞ্চের অগ্নি দুর্ঘটনা ঘটেছে, যে বরিশাল বরগুনাগামী এমভি অভিযান 10 যে লঞ্চটিতে অগ্নি দুর্ঘটনা ঘটেছে, সেখান থেকে যে আশঙ্কাজনক 10 জন রোগীকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং বাকি যে সব রোগী সেটা হলো বরিশাল মেডিকেল কলেজে রয়েছে। কিছুক্ষণ আগে স্বাস্থ্যমন্ত্রী এখানে এসেছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এখানে রোগীদের অবস্থা তিনি দেখছিলেন এবং তিনি জানিয়েছেন যে রোগীদের চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং বরিশালেও এখান থেকে 7 সদস্যের একটা টিম পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে যে চিকিৎসা সরঞ্জাম তাদের রয়েছে
এবং বরিশালে যাতে চিকিৎসার কোনো ঘাটতি না হয় সেজন্য সার্বক্ষণিক এখান থেকে যোগাযোগ রাখা হচ্ছে বলে মন্ত্রী জানিয়েছেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে এখন পর্যন্ত যে 10 জন রুগী আসার কথা আশঙ্কাজনক, তার মধ্যে 5 জন অলরেডি এসেছেন এবং আর 5 জন আসবেন বলে জানিয়েছে প্রধান সমন্বয়ক বান ইনস্টিটিউটের সামন্তলাল সেন। আর একটা বিষয় যে র্যাবের একটা উদ্ধারকারী দল সেটাও সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে এবং র্যাবের হেলিকপ্টারে করে 2 জন রুগীকে আরও 2 জন রুগীকে জাতীয় বান ইনস্টিটিউটে নিয়ে আসা হচ্ছে। এবং এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে যখন রুগীরা আসছিল তখন তাদের যে আত্মীয় স্বজন তারা আহাজারিতে এখানে ভরে গেছে এবং আরও অনেক রুগী এবং মানুষ তারা খোঁজ নিচ্ছে যে তাদের স্বজনরা এখানে আছে কিনা বা যাদের মিসিং আছে তাদের স্বজনরা এখানে খোঁজ খবর নিচ্ছেন। বুশরা এ পর্যন্ত ছিল এখনকার মতো। জি রাজু, ধন্যবাদ আপনাকে। এবার অন্যান্য খবরে যাচ্ছি। স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র এখনো চলছে উল্লেখ করে তা মোকাবেলা করেই দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপ প্রবাসীদের দেয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী দালাল ধরে বিদেশগামী না হওয়ার আহ্বান জানান। নীলাদ্রি শেখরের রিপোর্ট। আজকে অনেকে মানব অধিকারের কথা বলে, আজকে অনেকে ন্যায় বিচারের কথা বলে। আমাদের কোনো অধিকার ছিল না যে আমরা বিচার পেতে পারি। যখন আমি ফিরে আসি সেই দিনটির কথা আমার মনে পড়ে। আমি তো গিয়েছিলাম তখন আমার সব তিন ভাই বউ সবাই তো ছিল এয়ারপোর্টে। আমি ফিরে এসে তাদের তো কাউকে পাইনি। হ্যাঁ, অবশ্যই আমার চোখ তো তাদের খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু আমি পেয়েছিলাম সারি সারি কবর বনানীতে। তবে আমি পেয়েছিলাম বাংলাদেশের হাজার হাজার মানুষ। মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে বহু চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশকে সফলতার পথে নিয়ে আসার চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। আপনাদের বংশধর যাতে ভালোভাবে বাঁচতে পারে, চলতে পারে, তার জন্য যা যা করার আমরা করে দিয়ে গেলাম। ভবিষ্যতে দেশ এগিয়ে যাবে। স্বাধীনতা বিরোধী এবং খুনিরা সবসময় তৎপর থাকবে, তাদের ষড়যন্ত্র চলতে থাকবে, কিন্তু ওই ষড়যন্ত্র মোকাবেলা করেই আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। ইনশাআল্লাহ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা করে তুলব। বিদেশে যাওয়া নিয়ে সবাইকে আরো সচেতন হতে বলেন শেখ হাসিনা। যারা বিদেশে আসতে চায় তারা যেন ওই দালাল ধরে না আসে, তারা যেন বৈধভাবে আসার চেষ্টা করে। সমগ্র বাংলাদেশে ডিজিটাল সেন্টার আমরা করে দিয়েছি, সেখানে রেজিস্ট্রেশন করার সুযোগ আছে এবং এই রেজিস্ট্রেশনের তালিকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে থাকবে এবং তার মাধ্যমে আসতে পারবে। বাড়ি ঘর বিক্রি করে দালালের হাতে টাকা দেওয়ার কোনো দরকার নেই। যে কেউ এসে একটা ভালো সোনার হরিণ ধরার একটা সুযোগ দেখালো আর সবাই সেই পথে দৌড়ালো, তারপর বিপদে পড়ে। সেই ক্ষেত্রে আমি সকলকেই বলবো যে এইভাবে সোনার হরিণ ধরার বিষয়ে ছোটার কোনো দরকার নেই। মালদ্বীপ থেকে সরাসরি বাংলাদেশে টাকা পাঠানোর ব্যবস্থা, সরাসরি বিমান ও কার্গো যোগাযোগ, রপ্তানি বাজার প্রসারিত করা সহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানেরও আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়ে আইনি দিকগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়েছে। এ ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীতে বাংলাদেশ আইন সমিতির 35তম বার্ষিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কক্সবাজারে গৃহবধূ ধর্ষণ ঘটনার সুষ্ঠু বিচার করা হবে। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সংবেদনশীল ও ধর্ষণ মামলার বিচার দ্রুত করা হচ্ছে। কক্সবাজারে একটা অত্যন্ত মর্মান্তিক অপরাধ হয়েছে। আমার কথা হচ্ছে সেই অপরাধের যাতে সুষ্ঠু এবং দ্রুত বিচার হয় সেই ব্যবস্থা আমরা নেব। আমার সাথে বিএনপির 15 জন আইনজীবী দেখা করেছিলেন। তারা যে কথাগুলি আমাকে বলেছেন তার কোনো আইনি ভিত আছে কিনা সেটা আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে খুঁটিয়ে দেখেছি, কিন্তু আমি যেই সিদ্ধান্ত এবং আমার যে আইনের উপরে ভিত্তি করে যে ব্যাখ্যা সেটাই সঠিক, আমি সেই সিদ্ধান্তেই পরিণত হয়েছে। আপনারা খুব শিগগিরই আমার সিদ্ধান্ত পাবেন।
অন্যায্যতা ও খেলাপি সংস্কৃতির কারণে বঙ্গবন্ধুর শুরু করা মুক্তির সংগ্রাম সফল হচ্ছে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান। বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, মুক্ত, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচন হলে নির্বাচিতরা ন্যায্য সমাজ প্রতিষ্ঠায় দায়বদ্ধ থাকেন। বৈষম্য নিয়ন্ত্রণের জন্য বন্টন ও বিচারের ন্যায্যতা তৈরির আহ্বান জানিয়েছে অর্থনীতি সমিতি। মাসরুর শাকিলের রিপোর্ট। রাজধানীতে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিবিদদের 70% এখন ব্যবসায়ী। তারা তাদের লাভের দিকে শাসনকে প্রভাবিত করছেন বলে বৈষম্য বাড়ছে। জাতীয় সংসদ but at all levels of elective office going down to the Union Parishad. These should be competitive elections. They should be held on a free and fair basis so that whoever wins the mandate in that election will do so on merit, on the basis of their performance. কাঠামোগত অন্যায্যতার সংস্কৃতির কারণে সুযোগের সমতায় বড় ধরনের ফারাক তৈরি হয়েছে। You will find again not just at the level of the Jatiyo Samsad but going down all the way to the Union Parishads. At virtually all levels now, elective offices are being occupied by people with a business background. Even the official figures recorded for the Jatiyo Samsad indicate that close to about 70% of the members have registered themselves as business for their principal occupation. সম্মেলনে সভাপতিত্ব করেন আবুল বারকাত। তিনি বলেন, সব ক্ষেত্রে খেলাপি সংস্কৃতির কারণে বাজার অর্থনীতির অন্যায্যকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। একটা অন্যায্যতার সংস্কৃতি তৈরি হয়ে গেছে। সেখানে অন্যায্যতার মধ্যে উনি খেলাপি সংস্কৃতি, ব্যাংকের টাকা নিয়ে ফেরত না দেওয়া, খেলাপি সংস্কৃতি বলতে ঋণ খেলাপি শুধু বলেননি, গণতন্ত্র খেলাপি, শাসনতন্ত্র খেলাপি, আইন খেলাপি, আইনের শাসন খেলাপি, মানব সত্তার মর্যাদা খেলাপি। দুদিনের সম্মেলনে বিভিন্ন সেক্টরে কোভিডের প্রভাব উত্তরণ নিয়ে 8টি সেমিনার হচ্ছে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবছর সময়মতো শীত মৌসুম শুরু হলেও ডিসেম্বর মাসের স্বাভাবিক শীত পরিস্থিতি এখনো দেখা যাচ্ছে না। মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল, তবে রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ায় তা বিস্তৃত হতে পারেনি। আবহাওয়াবিদরা বলছেন, দেশে হঠাৎই জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় তাপমাত্রা যথেষ্ট কমতে পারেনি। জান্নাতুল বাকিয়া, কেকার রিপোর্ট। চলতি মাসের 19 তারিখ থেকে দেশের উত্তর ও উত্তর পশ্চিমের জেলা রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহের সাথে শীত আসে। তবে পরের 3 দিন দেশে জলীয় বাষ্পের যোগান বেড়ে সেই শৈত্যপ্রবাহ সারা দেশে বিস্তৃত হতে পারেনি। বরং এ মাসের স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা কমেছে মাত্র 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে দেশের উপকূলীয় জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে গেছে। এই জলীয় বাষ্পের যোগান বৃদ্ধির কারণে গতকাল দেশের দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চলে, বিশেষ করে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টি এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি। আবহাওয়াবিদরা বলছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয় ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হলেও বাতাসের গতি কম থাকায় উত্তর ও উত্তর পশ্চিমের ঠান্ডা বাতাস এদেশে প্রবেশ করেছে তুলনামূলক কম। ফলে 20 ডিসেম্বর থেকে পরপর কদিন তাপমাত্রা কমতে পারেনি, বরং কিছুটা বেড়েছে। জানুয়ারি মাসের প্রথমার্ধে এই সারা বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলে মাঝারি থেকে তীব্র ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকবে। শীত মৌসুমের আগেই ডিসেম্বরের শুরুতে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের পর দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে, যা 2017 সালের পর এবং গত 5 বছরের মধ্যে ব্যতিক্রম। আবহাওয়াবিদরা বলছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয় স্থিত হলে চলতি মাসের একেবারে শেষ দিকে শৈত্যপ্রবাহ আসবে এবং সেই শৈত্যপ্রবাহ জানুয়ারি মাসের শুরুতে তা মাঝারি থেকে তীব্র মাত্রায় রূপ নেবে। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।
নেপালকে 154 রানের বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল। শারজায় প্রান্তিক নাবিলের 127 রানের অপরাজিত ইনিংস ও মোহাম্মদ ফাহিমের 50-তে 4 উইকেটে 297 রান তোলে বাংলাদেশ। জবাবে যুব টাইগারদের দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি নেপালের ক্রিকেটাররা। তামান্না তানজিনার রিপোর্ট। একদিকে এশিয়ার সেরা হতে হবে, অন্যদিকে বিশ্বকাপের প্রস্তুতি, এরকম সমীকরণে থেকে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের এশিয়া কাপ শুরু। গ্রুপ পর্বে প্রথম ম্যাচ নেপালের বিপক্ষে। শারজায় টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলীয় 67 রানের মধ্যে 2 উইকেট এবং 105 রানে তৃতীয় উইকেট হারায় যুব টাইগাররা। কিপার ব্যাটসম্যান মোহাম্মদ ফাহিমকে সাথে নিয়ে দলকে এগিয়ে নিলেন ওয়ান ডাউনে নামা প্রান্তিক নওরোজ নাবিল। তাদের 179 রানের রসায়নে বাংলাদেশ পায় 297 রানের স্ট্যান্ডার্ড স্কোর। সেঞ্চুরি করে 127 রানে অপরাজিত থাকেন নাবিল এবং ইনজুরিতে মাঠ ছাড়ার আগে 3 ছক্কা ও 3 বাউন্ডারিতে ফাহিম করেন 58 রান। নেপালের সামনে এই টার্গেট পাহাড় প্রমাণ। দলীয় স্কোর 50 ওঠার আগেই 4 ব্যাটসম্যানের বিদায় নিশ্চিত করেন সাকিব, রাকিবুল, মেহরাবরা। 81 রানে ষষ্ঠ উইকেটের পতন হয় নেপালের। বিবেক মাগার ও গুলশান ঝা রান কিছুটা এগিয়ে দেন। শেষ পর্যন্ত নেপাল অল আউট হয় 143 রানে। তামান্না তানজিনা, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। এবার ফিরে দেখা 2021। করোনার কারণে রাজনৈতিক অঙ্গন মোটামুটি নিরুত্তাপ থাকায় 2021-এ বক্তৃতা বিবৃতিতে সীমাবদ্ধ ছিল সরকারি দলের রাজনীতি। এর মধ্যেও কিছু সাংগঠনিক কার্যক্রম চালিয়েছে আওয়ামী লীগ। তবে দলকে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা বিব্রত করেছে। বেশিরভাগ ঘটনার সঙ্গে সরকারি দলের নানা পর্যায়ের মেয়ররা জড়িত ছিলেন। তাদের প্রায় সবার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওবায়দুল রশিদের রিপোর্ট। আগের বছরের মতোই 2021-এর শুরু থেকে আলোচনায় ছিলেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। সেখানে খুনোখুনির ঘটনাও ঘটেছে। পরে অবশ্য তিনি নিজেকে আড়ালে নিয়ে যান। সেপ্টেম্বর মাসের 29 তারিখে গাজীপুরের মেয়র এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। মেয়র পদ থেকেও সাময়িক বরখাস্ত হয়েছেন তিনি। একই রকম কারণে দল থেকে সাময়িক বহিষ্কার হয়েছেন রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী। তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ পাঠিয়েছে রাজশাহী জেলা আওয়ামী লীগ। রাজধানীর একটি হোটেল থেকে আব্বাসকে গ্রেপ্তার করেছে র্যাব। শুধু কয়েকজন মেয়র নন, লাগামহীন কথাবার্তার জেরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকেও পদত্যাগ করতে হয়েছে। তাকে সাময়িক বহিষ্কার করে কেন্দ্রে স্থায়ী বহিষ্কারের সুপারিশ পাঠিয়েছে জামালপুর জেলা আওয়ামী লীগ। বড় পদে না থাকলেও মুখ ফসকানো কথার জন্য সাময়িক বহিষ্কার হয়েছেন রাজশাহীর তাহিরপুর পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক। তবে মুখের লাগাম ধরে রাখতে না পারার উদাহরণ আছে বিরোধী দলেও। নিজের বক্তব্যের জন্য পরে ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। কথামালার রাজনীতিতে অশোভন বক্তব্য যে এগুলোই প্রথম এমন না। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে জনসাধারণে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে বেশি। রাজনীতিকদের তাই নিজেদের স্বার্থে সতর্ক হওয়ার পরামর্শের পাশাপাশি বক্তৃতা বিবৃতির সংস্কৃতিতেও পরিবর্তন আনার কথা বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। সৎযোগ্য রাজনীতিবিদরা আজকে কোণঠাসা। যারা আসলে রাজনীতিবিদ তারা আসলে কোণঠাসা, বরঞ্চ সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, ব্যবসায়ী সিন্ডিকেট তারাই আজকে রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন। ফলে যা হবার তাই হচ্ছে, তারা বেফাস মন্তব্য করছেন। যখন সরকার সেটিকে আর সামাল দিতে পারছে না, তখন তাদেরকে রাতারাতি সমস্ত জায়গা থেকে বহিষ্কার করা হচ্ছে। এটা তো সমাধান হতে পারে না। সমাধান হচ্ছে সৎ রাজনীতির পুনর্স্থাপন। তারা বলছেন রাজনৈতিক বক্তৃতা বিবৃতি একটি শিল্প, যেখানে সমালোচনা থাকবে, তীর্যকতাও থাকবে, কিন্তু কোনোভাবেই যেন অশোভন না হয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব।
ধনী দেশগুলোর বুস্টার ডোজ কর্মসূচিতে টিকা বৈষম্য বাড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অসন্তোষ, মহামারী দীর্ঘায়িত হতে পারে বলে সতর্কতা। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। গোপালগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সরকারের পাশাপাশি সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সহযোগিতায় সামাজিক সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সংশ্লিষ্টরা। আসাদুজ্জামান বাবুলের তথ্যে শমিক আহমেদের রিপোর্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর ও সদর উপজেলায় অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। শীতবস্ত্র হাতে পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে মানুষগুলো। আমি এই শীতবস্ত্র পেয়ে অনেক উপকৃত হলাম। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় গোপালগঞ্জ উপজেলা চত্বরে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। সরকারের পাশাপাশি যে প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, এটা অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ। গত বছর আমরা দেখেছি এবং প্রতি বছরই মোটামুটি এই ফাউন্ডেশন থেকে মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হয়। তো এটা মানবতার একটা অনন্য উদাহরণ। এটি নিঃসন্দেহে আমি বলবো একটি শুভ উদ্যোগ, তার কারণ যে সমাজের এই সমস্ত যারা একটু ডিপ্রাইভ থাকে এই জনগোষ্ঠীর জন্য সরকার যেমন সেফটি নেটওয়ার্কের আওতায় আসলে বিভিন্ন কাজ করছে, একই সাথে যদি আমাদের বিভিন্ন বেসরকারি সংগঠন অর্গানাইজেশন যারা কাজ করে মানুষের জন্য, তারা যদি একটু এগিয়ে আসে তাহলে সোসাইটির কোনো মানুষ কিন্তু পিছিয়ে থাকে না। এই যে সবাইকে একরূপে আনবার জন্য যে সমন্বিত প্রচেষ্টা, আমি মনে করি এটা অত্যন্ত শুভ উদ্যোগ। পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন অতিথিরা। শৌমিক আহমেদ, চ্যানেল আই। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। গোপালগঞ্জের কাশিয়ানীর কালনা ফেরিঘাট মধুমতি নদীতে দেশের প্রথম 6 লেন সেতু নির্মাণ করা হচ্ছে। সেতুটির 50% নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন আগামী বছরের জুনে যানবাহন চলাচলের জন্য সেতুর দুপাশ খুলে দেয়া হবে। গোপালগঞ্জ থেকে আসাদুজ্জামান বাবুলের রিপোর্ট, জানাচ্ছেন সাদিয়া ওমর। গোপালগঞ্জ জেলা শহর থেকে 34 কিলোমিটার পশ্চিমে কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2015 সালে মধুমতি নদীর ওপর 6 লেন বিশিষ্ট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নির্মাণ কাজ শুরু হয় 2018 সালে 30 অক্টোবর। এই সেতু ছিল লাখ লাখ মানুষের প্রাণের দাবি। এই সেতুটা হওয়াতে দক্ষিণ অঞ্চলের সাথে পশ্চিম অঞ্চলের সাতক্ষীরা, যশোর, বেনাপোল এর সাথে আমাদের একটা বিশাল যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। এই কাজটা হচ্ছে কিন্তু খুব ধীরগতি এবং 2020 সালের আগস্টে কাজটা সম্পন্ন হওয়ার কথা ছিল, একটু দেরি হলেও কাজটা হচ্ছে। আমরা ভাবতে পারি না যে এটা 6 লেনের সেতু আমাদের কালনা সেতুটা হবে। দেশের প্রথম 6 লেন বিশিষ্ট সেতুটির 4টি লেন দিয়ে সার্বক্ষণিক ভারী যানবাহন চলাচল করবে। দুই পাশের 2টি লেন দিয়ে চলবে রিকশা, ভ্যান সহ হালকা যানবাহন। আমাদের একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের যে ফাউন্ডেশনের কাজগুলো প্রায় শেষের দিকে, আমাদের এখন আসলে উপরের কাজগুলো যেটা চ্যালেঞ্জিং না অতটা, আমরা যত সম্ভব চেষ্টা করতেছি জুনের মধ্যে অন্তত যান চলাচলের জন্য খুলে দিয়ে অবশিষ্ট কাজগুলো সেপ্টেম্বরের মধ্যে শেষ করা। স্থানীয়রা বলছেন সেতুটির মধ্য দিয়ে এ অঞ্চলের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন ঘটবে। শিল্প, বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা সহ সকল ক্ষেত্রে আসবে নতুন গতিশীলতা। সাদিয়া ওমর, চ্যানেল আই। সামিট আন্তর্জাতিক সংবাদ। ধনী দেশগুলোর বুস্টার ডোজ কর্মসূচির কারণে বিশ্বজুড়ে টিকা বৈষম্যে করোনা মহামারীকে আরও দীর্ঘায়িত করা হবে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডহ্যানম গ্যাব্রিয়েসুস। ক্ষোভ জানিয়ে তিনি বলেছেন, যতদিন পর্যন্ত পুরো বিশ্বকে টিকার আওতায় না যাবে ততদিন মহামারী শেষ হবে না। বিশ্বে প্রতিদিনই করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত শনাক্ত বাড়ছে। বড়দিনের উৎসবে সংক্রমণ বাড়ার আশঙ্কায় 200-র বেশি ফ্লাইট বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে 2.5 লাখের বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। ইউরোপে ওমিক্রন সহ করোনার সংক্রমণ বাড়ছে। জার্মানিতে ওমিক্রনে প্রথম একজনের মৃত্যু হয়েছে।
যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ 1,19,000-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। ফ্রান্সেও একদিনে সর্বোচ্চ 91,000-এর বেশি আক্রান্ত শনাক্তের রেকর্ড হয়েছে। ইটালি ও স্পেনে বিধিনিষেধ বাড়ানো হয়েছে। বিশ্বে এ পর্যন্ত 200-র বেশি দেশে ওমিক্রন ছড়িয়ে পড়েছে। নিটোল টাটা বিশেষ সংবাদ। ঢাকা মাওয়া নয়নাভিরাম সড়কপথ পাড়ি দিয়ে ইলিশ মাছ খাওয়ার জন্য রাজধানীবাসীর পছন্দের জায়গা মাওয়া ফেরিঘাট। দেশের বিভিন্ন অঞ্চল থেকেও এখানে বেড়াতে আসেন অনেকে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন মানুষের ভিড় বেশি থাকে। রাতেও জমজমাট থাকে মাওয়া ঘাট। রাতের মাওয়া ঘাটের কথা জানাচ্ছেন যাযাবর মিন্টু। রাতে ঢাকা মাওয়া মহাসড়ক যেন দ্রুত গতির ছোটে চলা, তাই তো বাইক কিংবা প্রাইভেট কারে দল বেঁধে আনন্দ যাত্রা। ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে পদ্মার ভাজা ইলিশ দিয়ে ভুরিভোজ ভোজন রসিকদের জন্য যেন সত্যি তৃপ্তিদায়ক। ঢাকা থেকে এসেছি ইলিশ মাছ খেতে, ঠান্ডাকে এনজয় করার জন্য। সেই ঢাকা থেকে অনেক দূর থেকে আসছি আমরা 9 জন বাইকে করে, তো শুধুমাত্র মাওয়ার ইলিশটা খাওয়ার জন্য। র্যান্ডম আসি, সবসময় আসি। আজকে সব ভাই বোনেরা আর ফ্রেন্ডসদেরকে সাথে করে নিয়ে আসছি। ইলিশ মাছ খাচ্ছি, লেজ ভর্তা খাচ্ছি বিভিন্ন রকমের, এবং এখানের মাছ খুবই ফ্রেশ। মাওয়া এক্সপ্রেস যে রোডটা, সেটা রাত্রেবেলা যত বেশি সুন্দর লাগে, সেটা আসলে দিনের বেলা সেই ফিলটা উপভোগ করা যায় না। ভোজন রসিকদের চাহিদা পূরণে মাওয়া ঘাটের পাড়ে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য হোটেল। খোলা থাকে দিনরাত 24 ঘন্টা। হয়েছে অনেক লোকের কর্মসংস্থান। চাহিদা মোটামুটি ভালোই। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3 দিন ভালো কাস্টমার হয়, খুব ভালো কাস্টমার আসে। আর খাবারগুলো খুব মানসম্মত, এবং আমাদের মাছ আছে, বিভিন্ন কোয়ালিটির মাছ আছে। রয়েছে খণ্ড খণ্ড মাছের বাজার। সেখানে বিক্রি হচ্ছে পদ্মা নদীর তাজা ইলিশ সহ ছোট বড় মাছ। নদীর পাঙ্গাস, আইর, বোয়াল, চিতল সব, চিংড়ি, বড় চিংড়ি 3 কেজি। পদ্মার মাছ খাওয়া ও কেনা উপভোগের পাশাপাশি দর্শনার্থীরা নিতে পারেন আগুন পানির স্বাদ। যাযাবর মিন্টু, চ্যানেল আই, মাওয়া। এবার দেখবেন কৃষি সংবাদ। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বর্ষণে লক্ষ্মীপুরে উঠতি রোপা আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে ফসলি মাঠে পানি জমে থাকায় পাকা ধানও কাটতে পারছেন না কৃষক। লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্যে আলিম আল রাজির রিপোর্ট। লক্ষ্মীপুরের অনেক জায়গায় দেরিতে রোপিত ক্ষেতে আমনের থোড় আসার সময় ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টিপাত। এতে ওই ক্ষেতগুলোতে ফলন অনিশ্চিত হয়ে পড়েছে। কালফেট দিয়ে আটকাই দিয়েছে স্কুলের ইঞ্জিন দিয়ে, তারপর এইদিকেও এখান দিয়ে এরা আয় করে দিয়েছে। কালফেটের মাথা পানি জমি রয়েছে, এখনো পানি এক রান আছে প্রতিটা ক্ষেতের মধ্যে। পানি বেশি থাকার কারণে আমরা ফলন ভালো পাচ্ছি না। পানি নাই, তারা না খাল নাই, তো এই ফসল কম, দাম কম। সরকারের কাছে আমাদের একটা আবেদন, যেন আমাদের এখানে পানি যাওয়ার ব্যবস্থা করে দেয় খালের। আমাদের এদিকে একটা খালের প্রয়োজন আছে। এই পানি সরানো যদি যায় তাহলে আমাদের দেশে ধানের ফসল আরো একটু উন্নত হবে। কমলনগর সহ জেলার বিভিন্ন স্থানে মাঠে পানি থাকার ফলে ফসল ঘরে তোলার সময় পাকা ধানও কাটতে পারছেন না কৃষক। কৃষি বিভাগ বলছে, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। তো এই জলাবদ্ধতার জন্য আমাদের কৃষক ভাইরা আমাদের যে উফশি জাতগুলি আছে সেগুলি করতে ওদের সমস্যা হচ্ছে। তো আমরা চেষ্টা করছি যে এই জলাবদ্ধতারা যদি কিভাবে দূর করা যায়, আমাদের পানি উন্নয়ন বোর্ড অথবা আমাদের বিএডিসির ওদের সাথে আলাপ করে এটা যদি আমরা মীমাংসা করতে পারি, তাহলে আমাদের এখানে উফশি জাত আমরা ব্যবহার করতে পারবো উন্নত। চলতি বছর আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮১,৭৩৫ হেক্টর জমিতে। এর মধ্যে রামগতি ও কমলনগরে মেঘনার ভাঙনের কারণে আমন আবাদ কমেছে প্রায় ৫০০ হেক্টর জমির। আলিম আল রাজি, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রকৃতিতে শীত এলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিযায়ী পাখির দেখা নেই। বিশেষজ্ঞরা বলছেন, এখানে আসা পাখির বৈচিত্র্য ও সংখ্যা দিন দিন কমছে। শমিক আহমেদের রিপোর্ট। শীত এলেই পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আকাশ ও লেকগুলো।
এখানকার নিরিবিলি পরিবেশ, পর্যাপ্ত খাবারের নিশ্চয়তা থাকায় ছানা দেওয়ায় নিরাপদ মনে করত নানা প্রজাতির পাখির ছাদ। তবে এবার পঞ্জিকায় পৌষ মাস শুরু হলেও পাখির দেখা নেই। হতাশ হয়ে ফিরে যাচ্ছেন দর্শনার্থীরা। পাখি দেখতে আসছিলাম কিন্তু পাখি পাইনি গা। শীতের সময় পাখি দেখার অনেক আগ্রহ ছিল। গতবার আইসা দেখতে পারছিলাম কিন্তু এবার পাখি দেখি নাই। অনেকটা মন খারাপ হয়েছে, পাখি দেখতে চেয়েছিলাম কিন্তু পাইনি। বিশেষজ্ঞরা বলছেন লেকের নাব্য সংকট, জীববৈচিত্র্যে পরিবর্তন ও দূষণের কারণে হারিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের পাখির ঐতিহ্য। প্রজাতি অনেক কমে গেছে, যেমন আগে 130টির মতো বা তার উপরে ছিল, সেটি কমতে কমতে এখন 60টির মতো প্রজাতি। তো মাঝে মাঝে আমরা 10 থেকে 15টা প্রজাতি এখানে কমনলি পাই। তো সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের আরেকটু সেন্সাস করে ঘোষণা দেওয়া উচিত যে এই পাখিগুলো কেন কমে যাচ্ছে, কোন কোন প্রজাতি কমে যাচ্ছে। কারণ সেই প্রজাতির উপর যে খাদ্যগুলো নির্ভর করে বা জলজের যে কোয়ালিটি, পানির যে কোয়ালিটি সেটা হতে পারে। ইভেন দর্শনার্থীর তো একটা বিষয় বললাম, যেটা প্রেশার থাকে বা একটা ডিস্টারবেন্স থাকে, যে জন্য আসলে কমে যায়। তো সব কিছু মিলে একটা বিজ্ঞান ভিত্তিক আমাদের গবেষণা এবং সেটা বিভাগ এবং বন্যপ্রাণী শাখা করে যদি আরেকটু সামনে আমরা এগিয়ে নিয়ে যাই, তাহলে আমাদের বিশ্বাস যে কর্তৃপক্ষ এবং আমরা সবাই মিলে এই পাখি সংরক্ষণ ভূমিকা রাখতে পারবো। গত বছরের চেয়ে এটা বিরাট পার্থক্য হবে বলে আমি মনে করি না, তবে আরও অপেক্ষা করতে হবে। কারণ পিছনে যে লেক দুটো আছে, বোটানিক্যাল গার্ডেনেরও পিছনে, ওখানেই সবচেয়ে বেশি পাখি আসে। গতবারও তাই ছিল। গতবার একটা পাখি বাংলাদেশে 20 বছর পরে এসেছিল, মানে আমরা 20 বছর পরে দেখতে পেয়েছিলাম, ওই লেকেই এসেছিল। আমরা এবারও আশা করি ওই রকম পাখি যথেষ্ট আসবে। বিশেষজ্ঞরা বলছেন নির্মাণ কাজের শব্দ, মাত্রাতিরিক্ত দর্শনার্থী ও যানবাহনের হর্ন পাখির নিরিবিলি পরিবেশ নষ্ট করছে। সৌমিক আহমেদ, চ্যানেল আই। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। বোয়িং এর কাছ থেকে 19টি মালবাহী উড়োজাহাজ কিনছে ইউনাইটেড পার্সেল সার্ভিস ইনকর্পোরেশন ইউপিএস। 2023 থেকে 2025 সালের মধ্যে এসব উড়োজাহাজ সরবরাহ করা হবে। মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে বছর বোয়িং রেকর্ড পরিমাণ মালবাহী উড়োজাহাজের ক্রয়াদেশ পেয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়া প্রশস্ত আকারের 80টি মালবাহী জেট। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। মালদ্বীপকে 3-0 সেটে হারিয়েছে লাল সবুজরা। ফিট হয়ে গেল না? ক্ষুধা লেগেছে। এখন না মিটিং, চলো নরসো ক্ষুধার জ্বালা সুপে মেটা। সারাদিনের ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়ার সময় কই, ফলাফল শুষ্ক ত্বক। এজন্য আমার চাই ভ্যাসলিন ডিপ রেস্টোর। এতে আছে ভ্যাসলিন জেলি, যা প্রচন্ড শীতেও ত্বকে দেয় 6 গুণ দীর্ঘস্থায়ী ময়শ্চারাইজেশন আর দেয় সুস্থ ও সতেজ ত্বক সারাদিন। আমার কাজ তো শেষ, কিন্তু ভ্যাসলিনের কাজ চলছে। তুমি জানো আমি কে? হ্যাঁ, সম্মানিত যাত্রীবৃন্দ, এই ভদ্রলোক জানেন না উনি কে? যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনার পরিচয় জানেন, তাহলে কাউন্টারে যোগাযোগ করুন। ব্রুকবন তাজার সতেজ চায়ের দানায় আছে প্রাকৃতিক থিয়ানিন, যা মনকে করে তোলে তাজা। এমবি ছাড়াই চলবে উপায় অ্যাপ, যে কোনো বাংলা লিংক নাম্বারে। 126টি ব্র্যান্ড, 2500-এরও বেশি আউটলেটে বিজয়ের মাসে কেনাকাটায় নগদ পেমেন্টে পাচ্ছেন 16% ক্যাশব্যাক বা ডিসকাউন্ট। দেশি নগদে বেশি লাভ। রাকিব, গোসল গরম পানি দিয়ে নয় তো। ব্যাস মামা, গোসলও ডেটল দিয়ে, নয়তো যে ঘরে আছে ডেটলের ব্যবহার ওই ঘরেরও কম হয়। শীতেও প্রতিদিন ডেটল, যা দেয় সর্দি কাশির মতো 100 রোগবাহী জীবাণু থেকে সুরক্ষা। শীতেও আমার ভরসা শুধুই ডেটল সুরক্ষা। নতুন ডেটল শাওয়ার জেল। ডেটল সুরক্ষা এখন শাওয়ার জেলে। সেরা সব মোবাইল রিচার্জ অফার শুধুমাত্র উপায়ে। কিন্তু প্যানেলের গ্যারান্টি শুধুমাত্র কঙ্কা। কক্সবাজারের নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার 4 জনের নাম উল্লেখ করে ও 3 জনকে অজ্ঞাত দেখিয়ে 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই নারীর স্বামী।
যে 4 আসামির নাম উল্লেখ করা হয়েছে তারা হলো আশিক, বাবু, ইসরাফিল ইসলাম জয় ও রিয়াজউদ্দিন ছোটন। বুধবার রাতে স্বামী ও সন্তানকে জিম্মি করে ওই নারীকে ধর্ষণ করেন অভিযুক্তরা। টুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ জেলুর রহমান বলেছেন, তারা ওই ঘটনায় খুব গুরুত্বের সাথে তদন্ত করছেন। ওই নারী এবং তার স্বামী ও সন্তান বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হয়েছে। রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির নিজ কার্যালয়ে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে 19 পদে 24 জন প্রার্থী অংশগ্রহণ করছেন। নতুন কমিটি 2022-23 বর্ষের জন্য দায়িত্ব পালন করবে। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। মালদ্বীপকে 3-0 সেটে হারিয়ে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল ভলিবল চ্যালেঞ্জ কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল ভলিবল চ্যালেঞ্জ কাপে জয়ের খাতা খুলতে পারেনি বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের ব্রডকাস্ট পার্টনার চ্যানেল আই ও চ্যানেল আই অনলাইন। আদিল আহমেদ শানের রিপোর্ট। আরেকটি পয়েন্ট, বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ নারী দলের। উদ্বোধনী ম্যাচের মতো টুর্নামেন্টের দ্বিতীয় দিনেও জয় বঞ্চিত বাংলার মেয়েরা। শক্তিশালী উজবেকিস্তান বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে 3-0 সেটে। যদিও পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় সাবিনাদের। অবশ্যই বাংলাদেশের জন্য একটা জয় আসাটা জরুরি, কিন্তু আমরা দীর্ঘদিন যেহেতু লকডাউনের মধ্যে দিয়ে ছিলাম, আমরা সেই হিসেবে কামব্যাক করতে পারিনি, কিন্তু অল্প সময় কামব্যাক করছি, কিন্তু আশা করি আমরা অনেক ভালো খেলবো। বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল ভলিবল চ্যালেঞ্জ কাপের পুরুষদের ইভেন্টে টানা দ্বিতীয় জয়ে দুর্দান্ত সময় পার করছে বাংলাদেশ ভলিবল দল। মালদ্বীপকে 25-14, 25-19 ও 25-23 পয়েন্টে হারিয়েছে লাল সবুজরা। সবশেষ আসরের রানার্স আপ বাংলাদেশ। 2016 সালের পর শিরোপা পুনরুদ্ধারে ফাইনালের টিকিট নিশ্চিতই প্রথম লক্ষ্য ম্যাচ সেরা হওয়া বাংলাদেশের অধিনায়কের। তো ফাইনাল না খেললে কিন্তু দর্শক বুঝবে না যে বাংলাদেশ একটা ভলিবল টিম আছে এবং বাংলাদেশ ভলিবল খেলতে পারে। এটা আমাদেরকে অবশ্যই জাগ্রত করতে হবে এবং আমি আশাবাদী যেরকম প্লেয়াররা খেলতেছে ভালো, তো অবশ্যই ফাইনাল খেলাটা সুযোগ থাকবে আমাদের। একদিন বিরতির পর রোববার শক্তিশালী শ্রীলঙ্কার মুখোমুখি হবে হরষিতের দল। গত এসএ গেমসে শ্রীলঙ্কাতে আমরা ফাইট করছিলাম, একটা সেট আমরা হারিয়েছিলাম, তো আশাবাদী সেটা আমাদের রিকভার করতে হবে এখন। তো সেই অ্যাবিলিটি আমাদের এখন মনে হয় আমরা অনেকটাই কাছে ধারে চলে গেছি, তো অবশ্যই আমরা পারবো, যেহেতু একটা বিশ্বাস আছে আমাদের। অবশ্যই আপনারা দোয়া করবেন, সবাইকে দোয়া চাই। ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ হর্ষি আপনাকে। দর্শক, বাংলাদেশ ভলিবল টিমের অধিনায়ক হরষিত জানাচ্ছিলেন যে দুটি ম্যাচ জিতলে এখনই আসলে এখানে থেমে থাকার শেষ নয়, কারণ সামনে আছে এই শ্রীলঙ্কা টিম, যারা আসলে খুব কঠিন, তাদেরকে আসলে তারা বলছেন, এবং পরবর্তী ম্যাচগুলোতেই আসলে প্রতিটা ম্যাচ তারা জিতে ধাপ বাই ধাপ তারা এগোতে চান এবং ফাইনাল খেলতে চান। মিরপুর ইনডোর স্টেডিয়াম থেকে আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে লঞ্চে আগুনে কমপক্ষে 40 জনের মৃত্যু, দগ্ধ ও নিখোঁজ অনেকে, তদন্ত কমিটি গঠন। ঝালকাঠিতে লঞ্চের আগুনে দগ্ধদের 76 জন বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে 5 জন আশঙ্কাজনক। স্বাধীনতা বিরোধীদের মোকাবেলা করে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে বললেন প্রধানমন্ত্রী। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা। বৈষম্য কমাতে বন্টন ও বিচারে ন্যায্যতা তৈরির আহ্বান। খেলাপি সংস্কৃতিতে বঙ্গবন্ধুর শুরু করা মুক্তির সংগ্রাম সফল হচ্ছে না মন্তব্য। এবং যুব এশিয়া কাপে নেপালকে 154 রানে হারিয়ে বাংলাদেশের দারুণ সূচনা। প্রান্তিক নাবিলের 127 রানের অপরাজিত ইনিংস।